নমস্কার। খবরদার, কথা নয়, আমাদের কথা চলছেই, কিন্তু মণিপুর থামছে না। বছর দেড়েক হলো একটা রাজ্য রীতিমতো জ্বলছে। মাঝে একবার মনে হয়েছিল বোধহয় ধীরে সুস্থে সমস্ত বিষয়টা থেমে যাবে, কিন্তু সম্প্রতি গত 11 তারিখ আবার জ্বলে উঠেছে এই মণিপুর। আমরা জানি না ভারতবর্ষের নির্বাচিত সরকারের কি চিন্তা ভাবনা। আশ্চর্যজনক হলো জিরিবামের কাছে যে সর্বশেষ ঘটনাটা ঘটেছে, সেখানে 60 বছর থেকে শুরু করে 2.5 বছর পর্যন্ত মানুষ আক্রান্ত হয়েছে। 2.5 বছরের শিশুটি এই দেশের কোন অপকর্মের সঙ্গে যুক্ত আমি জানি না, তবে এই পৃথিবীকে সুন্দরভাবে দেখার থেকে বঞ্চিত কিন্তু হলো। আবার এই শিশুটি সেই দিক থেকে হয়তো আমাদের অনেক কিছুর বিষয়ে প্রশ্ন তুলে দিয়ে গেল। এই প্রশ্নগুলি নিয়েই আজকে কথা বলবো। মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন সমাজসেবক শ্রী মৃন্ময় চক্রবর্তী আমার বাঁ দিকে বসেছেন। নমস্কার। এর আগেও মৃন্ময়বাবুর সঙ্গে আমরা মণিপুর নিয়ে কথা বলেছি, বিভিন্ন বিষয়ে কথা বলেছি, কিন্তু এই ঘটনাগুলি পরপর যে ঘটনাগুলি ঘটছে, এইগুলি এক এক সময় এক এক রকম ভাবে মনে হচ্ছে। মৃন্ময়বাবু, আমি সরাসরি আপনার কাছে চলে যাই। এই মণিপুরের পরিস্থিতি জটিল থেকে জটিলতর হয়ে গিয়েছে বা হয়ে যাচ্ছে, যেভাবেই আপনি ব্যাখ্যা করুন না কেন। আপনি কিভাবে দেখছেন? এটা তো গত 1.5 বছর যাবৎ যে মণিপুরের যে ঘটনা, সেটা সরকারের যে পূর্বোত্তর ত্রিপুরার ক্ষেত্রে, পূর্বোত্তর যে অঞ্চল আছে সেই অঞ্চলে দেখার ক্ষেত্রে বর্তমান ভারত সরকারের দৃষ্টিভঙ্গিটারই প্রতিফলন এটা। কারণ ভাগ করো এবং শাসন করো, ভাগ করে শাসন করার যে নীতিটা ব্রিটিশ আমলে ছিল, সেটাই এই সরকার, বর্তমান সরকার কার্যকরী করছে। কারণ ধর্মীয় বিভাজনের মাধ্যমে রাজনীতি করাটা, এটা হচ্ছে এই সরকারের মুখ্য এজেন্ডা। উন্নয়নটা হচ্ছে দূরে, বাকি যা কিছু ঐক্যের ব্যাপার যা কিছু আছে সবই হচ্ছে ধর্মের নামে, ধর্মটাকে সামনে রেখেই আপনার যা কিছু করা হয়। মণিপুরের ঘটনাটা আমরা যদি দেখি, ধর্মের নামেই বিভাজন, দুটো ধর্মের মধ্যে বিভাজন রেখা, হাইকোর্টের 1.5 বছর আগে হাইকোর্টের রায়, তার পরিপ্রেক্ষিতে এই সমস্ত ঘটনাগুলি চলছে। আমরা যদি দেখি যে গত 1.5 বছরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বেশ কিছু জায়গাতে ভ্রমণ করেছেন, গিয়েছেন, সারা বিশ্ব ঘুরছেন, দেশেও গেছেন, কিন্তু কখনো মণিপুরের প্রশ্নে উনি দৃষ্টি দেননি। বর্ষাকালীন অধিবেশনে উনি কয়েক সেকেন্ডের জন্য মণিপুরের প্রশ্নটা বাইরে সাংবাদিকদের মধ্যে বলেছিলেন যে মণিপুরে শান্তি ফিরে আসছে। তো শান্তি তো ফিরে আসেনি, শান্তি তো ওই মহিলাদের ঘটনাটা শান্তি তো ফিরে আসেনি, অশান্তির চূড়ান্ত জায়গাতে আছে। 22শে সেপ্টেম্বর থেকে এখনো পর্যন্ত 22 জন মারা গেছে, হত্যা করা হয়েছে 22 জন, টোটাল 255 জন মারা গেছে। 60,000-এর উপর লোক বাড়িঘর ছাড়া, গৃহহীন আছে। এই যে একটা সরকার, যে সরকারটার উপরে লাস্ট যে তারা একটা মিটিং করলো, বিজেপির যে সরকারটা আছে, জোট সরকারটা, সেই সরকারটার মেজরিটি পর্যন্ত নেই, 23 জন তারা অনুপস্থিত। সাংমার যে পার্টি, কর্ণট সাংমার যে পার্টি, তারা যখন উইথড্র করলো 7 জন, তাদের এনপিপি, তার মধ্যে থেকে 3 জনের সই জোর করে নেওয়া হয়েছে, ফেক সিগনেচার হিসেবে এটাকে সামনে আনা হয়েছে। এইরকম করে 23 জনের একটা সমর্থন নিয়ে একটা সরকার 60 বিধানসভার মধ্যে চূড়ান্তভাবেই বলা যায় যে ভারত সরকার তার যে নীতি সেটা এখানে ব্যর্থ হয়েছে। ভারত সরকারের যে স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার
যে মানে পদক্ষেপ ভারত সরকারের যে পররাষ্ট্র দপ্তরের আর স্বরাষ্ট্র দপ্তরের যে পদক্ষেপ সেটা ব্যর্থ হয়েছে, এটা নির্দ্বিধায় বলা যায়। কারণ আফসা আইন আবার এখানে চালু করা হয়েছে, আর মানুষ এটার বিরুদ্ধে রাস্তায় নেমে গেছে। তাদের দলের লোকরাই এটার বিরোধিতা করছে যে আফসা আইনটা প্রত্যাহার করা হবে। এমএলএরাই মন্ত্রী সবাই এটার বিরোধিতা করছে। সহিংসতার চূড়ান্ত রূপ দেখা যাচ্ছে, যেখানে তারা বলেছিল যে কংগ্রেস আমলে নর্থ ইস্ট রিজনটা সবচেয়ে অশান্ত ছিল, এখন দেখা যাচ্ছে যে এই সরকারের আমলে, থার্ড টার্মের সরকারের আমলে সবচেয়ে বেশি অশান্ত নর্থ ইস্ট রিজনে। শুধু নর্থ ইস্ট কেন, আমি সেটাকে বলি, দেখুন না, যারা মণিপুর জ্বলছে, ওরা ইলেকশন করছেন, ওরা বিদেশে সফর করছেন, এদিকে তাদের নজর দেওয়ার দরকার নেই। ঝাঁসির মেডিকেল কলেজে বাচ্চারা মারা যাচ্ছে আগুন লেগে, আর তারা মুখ্যমন্ত্রী মহারাষ্ট্র নির্বাচনে ব্যস্ত আছেন, বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন। কাটেঙ্গে মারেঙ্গে যে স্লোগানটা, সেটা তো মণিপুরে মনে হয় সবচেয়ে বেশি প্রযোজ্য হলো। কাটেঙ্গে এবং বাটেঙ্গে যে স্লোগান, সেই স্লোগানটা, সেদিক থেকে মনে হচ্ছে যে মানুষ শান্তি চায়, মানুষ ঐক্য চায়, মানুষ বিভাজন চায় না, বিভেদ চায় না। কিন্তু এই সরকার মানুষের ঐক্য নষ্ট করার জন্য, শান্তি নষ্ট করার জন্য ধর্মটাকেই সামনে এনে ব্যবহার করতে চায়, আর সেটাকে রেখেই তারা নির্বাচনী বৈতরণী পার। শুধু নির্বাচন করার জন্যই কি উৎসাহী বলে মনে হচ্ছে সরকারকে? অন্য কিছুর দিকে নজর নেই? এই সরকার দান থেকে আরম্ভ করে সবই যদি বলে, সরকারের পলিসিটাই হচ্ছে ধর্মীয় বিভাজনের মাধ্যমে মানুষকে মূল যে মৌলিক সমস্যা, সেই সমস্যাগুলো থেকে মানুষকে দূরে রাখা। ধর্মীয় বিভাজনটাকে সামনে আনতে হবে, তাহলে মানুষ অন্যান্য যে সমস্যাগুলো আছে, প্রাথমিক যে সমস্যাগুলি আছে, সেই সমস্যাগুলি থেকে দূরে রাখতে হবে। একটা জায়গা আপনি দেখুন না, এই সময়ের মধ্যেই সমস্ত করাপশন যাদের বিরুদ্ধে, অপোজিশনের মধ্যে যদি করাপশনের চার্জ থাকে, তারা ইডি সিবিআই করে দেয়, এনফোর্সমেন্ট দেয়, ইনকাম ট্যাক্স দেয়। এখন আদানির উপর তো আমেরিকায় দিয়ে দিল, ঘুষের চার্জ দিয়ে দিল, অ্যারেস্ট ওয়ারেন্ট দিল। এখন আদানি গ্রুপ বলে দিল যে এটা হচ্ছে ফলস, 2000 কোটি টাকার উপরে এটা ফলস বলে দিল স্টেটমেন্ট দিয়ে। তো বিরোধীদের ক্ষেত্রে যদি ইডি সিবিআই হতে পারে, তাহলে এই ক্ষেত্রে কেন হবে না? কর্পোরেট ক্ষেত্রে কেন হবে না? ইনভেস্টিগেশনটা করেছে এফবিআই, করেছে, আমেরিকার সংস্থা করেছে, করে প্রমাণ করেছে, তারা অ্যারেস্ট ওয়ারেন্ট দিয়েছে, তারা প্রমাণ হাজির করে দিয়েছে। আমি যেটা বলছি যে এটা যদি হয়ে থাকে, তাহলে বাকিদের ক্ষেত্রে যদি এটা হতে পারে, তাহলে এই কর্পোরেটের ক্ষেত্রে কেন হবে না? সিবিআই চেয়ারম্যান কেন অপসারিত হবে না? সেবির চেয়ারম্যান কেন অপসারিত হবে না? এই সমস্ত বিষয়গুলি দেখা যায় যে তাদের ক্ষেত্রে তারা এই সমস্ত বিষয়গুলিকে সামনে রেখে আপনার বাকি যে বিষয়গুলি আছে, মানে মানুষের নিত্য নৈমিত্তিক যে জীবনযাত্রার যে সমস্যাগুলি আছে, এটা থেকে মানুষের দৃষ্টিটাকে দূরে রাখার চেষ্টা করে। এটাই হচ্ছে তাদের পলিসি। সুতরাং তাদের কাছ থেকে শান্তি, সম্প্রীতি, ঐক্য এসব আশা করে লাভ নেই। এই যে মানে নতুন করে এলো আদানির বিষয় এগুলি, আমরা মূল বিষয়টা মণিপুরেই রাখতে চাইছি। এই এতগুলি চাপ, জিনিসপত্রের দাম বাড়ছে বারবার, প্রতিদিনই কিছু, কালকেও না পরশু গ্যাসের দামও বেড়ে গেল, এই সমস্ত বাড়ছে জিনিসপত্র, মানুষের জীবন ধারণ একটা প্রশ্নচিহ্নের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। মধ্যবিত্ত তো বটে, সব বৃত্ত, মানে ভারতবর্ষের 15-20 জন বাদ দিলে সবাই জন্য এই যে বিষয়টা, এটাও তো সরকারের উপর একটা চাপ। ফলে কি সরকার মণিপুরের দিকে নজর দিতে পারছেন না? মণিপুরের দিকে নজর, এটা তো তাদের পলিসি। ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে পলিসি। সুতরাং তাদের মানুষের নিত্য নৈমিত্তিক যে সমস্যা, এই সমস্যার দিকে নজর দেওয়াটা তাদের পলিসির মধ্যে থাকে না, এটা নজর আন্দাজ করে। পলিসিটা হচ্ছে এটা যে বিভাজনের মাধ্যমে আমাকে রাজনীতিটা করতে হবে, ধর্মীয় বিভাজনের মাধ্যমে যদি আমি রাজনীতিটা না করতে পারি, তাহলে আমার পক্ষে তো, আমি ভারতবর্ষের শাসন ক্ষমতায় থেকে আমার তো লাভ নেই, আমি তো আর 5টা রাজনৈতিক দলের মধ্যে না। আর আমার রাজনীতিটা হচ্ছে ধর্মীয় বিভাজনের রাজনীতি। যে ধর্মের পক্ষে ওরা কথা বলছেন বলে অভিযোগ বা স্পষ্টীকরণ আসে কোনো ক্ষেত্রে, সেই ধর্মের লোকরাই তো এই বাজার থেকেও কিনছে, ফলে সমস্যায় পড়ছে। সেই ধর্মের মানুষরা তো মণিপুরেও আছে, তারাও এফেক্টেড হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আপনার এই জায়গাটা রেখে একটা প্রশ্ন যদি রাখি, এই মণিপুরের ঘটনাটা কি এই বিভক্তিকরণের ফল বলে মনে করেন? হ্যাঁ, এটা তো স্বাভাবিক, মানে বিভক্তিকরণের ফলই এটা, অন্য কিছু। মানে আপনি যারা ধর্মীয় বিভাজনটাকে মুখ্য বিষয় হিসেবে দেখেন,
তাদের কাছে কিন্তু অন্যান্য যে প্রাসঙ্গিক বিষয়গুলি থাকে, সমস্যাগুলি থাকে, এটা গৌণ থাকে। মুখ্য কিন্তু ধর্মীয় বিভাজনটাই থাকে। ধর্মীয় উন্মাদনা, ধর্মীয় যে উন্মাদনা, এই উন্মাদনটা তাদেরকে বাকি সমস্ত কিছু থেকে গ্রাস করে রাখে। তো সুতরাং তাদের কাছে এটাই মুখ্য বিষয়, আর এই মুখ্য বিষয়টাই তারা চ্যাম্পিয়ন করতে চান, না হলে তারা এটা কি করে করবে? ঠিক। একটা বিষয়, জম্মু কাশ্মীরে 370 ধারা উঠে যাওয়ার পরে একটা পূর্ণ রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করলো। এই যে জায়গাটায় মণিপুরের ক্ষেত্রেও কি এটাকে শান্ত করার এটাই কি একমাত্র পথ বলে মনে করেন? এটা কি সম্ভব? মানে ঠিক বুঝতে পারলাম না। এখানে মণিপুরে যে প্রক্রিয়াতে কাশ্মীরকে দুভাগ করে দেওয়া হলো, দুটো কেন্দ্রশাসিত অঞ্চলে বা ওই জেলা ইত্যাদি করে করে রাখা হলো, এখনো পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হলো না, ভাঙা হলো তো, একটা পূর্ণ রাজ্যকে ভেঙে দেওয়া হলো। এই যে জায়গাটা, এটা মণিপুরের ক্ষেত্রেও কি এটা চলার, এটাও কি সেই পথে চলার দিকেই যাচ্ছে বলে মনে করেন? না, সেটা মনে হয় ধরুন তাদের দুটো, মানে যদি ভাগ করে তারা মণিপুর স্টেটটাকে যদি দুটো ভাগ করে, মৈতি মানে ধরুন আপনি কুকি অঞ্চল, কি জানি শশী থারুর আর পি চিদাম্বরম একটা টুইট করেছিল, সেটাতে তিনি 3টা ভাগের কথা বলেছিলেন। কংগ্রেস তরফ থেকে বিরোধিতা করার সাথে সাথে উনি টুইটটা মুছে করেছেন, যে উনি বলেছিলেন 3টা ভাগ যদি করা যায় তাহলে এই সমস্যাটার সমাধান হতে পারে। সাথে সাথে কংগ্রেসের তরফ থেকে এটা বিরোধিতা করা হয়েছে, উনি টুইটটাও। তো এটা এখন এটা তারা যেটা বলেন সেটা হচ্ছে ফরেন হ্যান্ড, মিলিটেন্সির পেছনে বিদেশি শক্তির হাত। বিদেশি শক্তি মায়ানমার টায়ানমার এসব থেকে আপনার বিদেশি শক্তির হাত তারা দেখে, সেইভাবেই তারা এটাকে সামনে আনার চেষ্টা করে। বুঝলাম। তো সেদিক থেকে আমার কাছে যেটা মনে হয় যে এটা হচ্ছে, আমি বারবারই বলছি, এটা কিছুতেই 2 বা 3টে ভাগ করে সমস্যার সমাধান হবে না, বরং সমস্যাটা আরো বেশি জটিলই হবে। একই ধরনের সমস্যা প্রায় কাছাকাছি চলে এসেছিলাম তো ত্রিপুরাতেও। ত্রিপুরা এই বিষয়টা তো আর ভাটতে দেওয়া গেল না, যে প্রক্রিয়ার মাধ্যমে উগ্রপন্থা একটা বিশাল ভূমিকা ছিল। এই যে প্রক্রিয়াটা 2016 সালে তৎকালীন মুখ্যমন্ত্রীর কাছ থেকে প্রক্রিয়াটা তো এই দেশের সরকার নিয়েছিলেন, কিন্তু প্রয়োগ করেছেন বলে কোনো জায়গায় শুনছি না। এই মুহূর্তে যে এক্সট্রিমিজমের ব্যাপারটা মণিপুরে দাঁড়ালো, এই যারা এই যে কুকি, জো, মার ইত্যাদি যে বিষয়গুলি আসছে, এই বিষয়গুলি তো অতীতে শোনা যায়। এই জায়গাটা থেকে দাঁড়িয়ে আপনার কি মনে হয় না যে টোটাল উত্তর পূর্বাঞ্চলকে নিয়ে সবসময় ছেলে খেলা হয়েছে? তা এটা মানে পূর্বাঞ্চলকে, মানে আমি যেটা বলতে চাই নর্থ ইস্ট ইত্যাদি শুধু সাজানো কথা, সেটা হচ্ছে যে ধরুন এই যে মানে মণিপুরের যে বিষয়টা, সেই মণিপুরের ত্রিপুরার বিষয়টা কিন্তু ধর্মীয় মেরুকরণ না ছিল না, ধর্মীয় মেরুকরণ ছিল না। কিন্তু মণিপুরের ব্যাপারটা বা নর্থ ইস্টের অন্যান্য স্টেটের যে বিষয়গুলি থাকে বা ধরুন যা কিছু আছে, সেটা একটা এখন যে নতুন করে যে সমস্যাটা তৈরি হলো, সেটা কিন্তু ধর্মীয় বিভাজন, ধর্মের ভিত্তিতে একটা মানে একটা মেজরিটি ধর্ম আর মাইনরিটির ধর্ম, সেই ধর্মগত সংঘাতটাকে যখন আইনি স্বীকৃতি দেওয়া হলো, সেটা নিয়েই আপনার চূড়ান্ত লড়াই, অশান্তি। ত্রিপুরার ক্ষেত্রে সেটা ছিল না। ত্রিপুরার যে মডেলটা তারা প্রয়োগ করার জন্য উগ্রপন্থী সমস্যার সমাধান, এটা তারা করার ক্ষেত্রে তারা যেটা বলেছে, মানে দেখার চেষ্টা করছেন, সেটা হচ্ছিল তারা মানে নক্সালাইট দমনের ক্ষেত্রে তারা এই জায়গাটা ব্যবহার করতে পারেন কিনা, এটা তারা দেখার চেষ্টা করে। মানে ত্রিপুরা যে উগ্রপন্থার সমস্যার সমাধানের জন্য ডেভেলপমেন্টের যে প্রোগ্রামগুলো ছিল, পলিটিক্যাল মানে ব্যক্তি হত্যার সন্ত্রাসের বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাসের বদলে ব্যক্তি হত্যার রাজনীতি, তার বিপরীতে রাষ্ট্রীয় সন্ত্রাসের বদলে ডেভেলপমেন্টটা, স্টেটের যে ডেভেলপমেন্ট ওয়ার্কটা ওই কমিউনিটির জন্য, সেটা এসেনশিয়াল ছিল। কিন্তু মণিপুরের ক্ষেত্রে তো এটা ভিন্ন, সেটা একটা নতুন ভাবে এটা দেখা গেল যে এটা একটা দুটো ধর্মের মধ্যে একটা বিভাজন আইনগত ভাবে করে দেওয়া হলো, সেদিক থেকে এটার একটা জটিলতা সৃষ্টি হয়েছে। তো সুতরাং এটা যদি গভর্নমেন্ট পলিটিক্যালি ডিল না করে, রাজনৈতিকভাবে যদি এই সমস্যার সমাধান না করে, শুধুমাত্র এটা ডেভেলপমেন্টের প্রশ্ন বা সন্ত্রাসবাদী কার্যকলাপ দিয়ে, রাষ্ট্রীয় টেরর দিয়ে এটাকে মোকাবেলা করা সম্ভব না, অসুবিধা। আরেকটা বিষয় মাথায় ঘুরছে, আপনি বললেন যে প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত একবার যাননি। শুধু এই অভিযোগ আপনার যে এক্ষুনি করলেন ঘটনাটা তা না, সারা ভারতবর্ষের বিরোধী দলও করে চলেছে।
সবাই করে চলেছে। এখন প্রধানমন্ত্রী ওই রাজ্যে গেলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে মনে করেন? এটা হচ্ছে মানে সমস্যার সমাধান প্রধানমন্ত্রী যখন গভীর হয়ে গেল না সমস্যাটা? প্রধানমন্ত্রী যখন আপনার স্টেটটাতে যাবেন তখন কিন্তু একটা কম্প্রিহেন্সিভ মানে একটা সুষ্ঠু সমস্যার সমাধানের পরিকল্পনা নিয়েই প্যাকেজ নিয়ে উনি যাবেন। তো সেই প্যাকেজটা তো তারা নিশ্চয়ই, এটা তো অপোজিশন দাবি করে এই কারণে কম্প্রিহেন্সিভ একটা প্যাকেজ এই প্রবলেমটা সলভ করার জন্য, সমস্যার সমাধান করার জন্য সরকারের তরফ থেকে কি প্যাকেজটা আছে সেই প্যাকেজটা যাতে প্রধানমন্ত্রীর মাধ্যমে, প্রধানমন্ত্রী যাওয়া মানে এটা এই ঘোষণাটা করা, এখানে শান্তি বিরাজ করছে অমুক তমুক এসব বলে না, এখানে কিভাবে এই সমস্যাটার সমাধান করা যায় সেই সমস্যার সমাধান করার জন্য একটা সুষ্ঠু এবং যথোপযুক্ত পরিকল্পনা এখানে হাজির করা, সেটা প্রধানমন্ত্রীর মাধ্যমেই করতে হবে। অনেক বেশি বিশ্বাস কনফিডেন্স যেমন আপনি দেখেন আমরা ত্রিপুরা রাজ্যের গন্ডাছড়াতে ঘটনাটা ঘটলো, তারা 1 মাস পরে চিফ মিনিস্টার গেলেন একটা কম্প্রিহেন্সিভ প্রজেক্ট নিয়ে, মানে প্যাকেজ নিয়ে, যে এই ডেভেলপমেন্ট এই এত কোটি টাকা না এসব দিয়ে উনি তো সাথে সাথে যাননি, 1 মাস পরে গেলেন। এটা যে কোনো স্টেটের ক্ষেত্রে, যে কোনো দেশের ক্ষেত্রে যেমন সত্য, রাজ্যের ক্ষেত্রেও সত্য। তো প্রধানমন্ত্রী যাওয়ার প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে এটা একটা মেজর রাজনৈতিক, প্রধান একটা রাজনৈতিক সমস্যা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ইদানিং মণিপুরে এটা দেখা গেছে। সেই সমস্যার সমাধান করার জন্য প্রধানমন্ত্রীর দপ্তর যাতে খুব সত্তর উদ্যোগী হয় সেটার জন্য অপোজিশনের দাবিটা করা হয়। আর এটা হচ্ছে এই একদিকে এই দাবিটা করা হয় এই সমস্যার সমাধান করার জন্য, আর একটা হচ্ছে প্রেশার ট্যাকটিক্স, চাপের রাজনীতি এটা বলা হয়। কারণ যত বেশি উনি আসবেন না তত বেশি অপোজিশনের কাছে সুযোগ থাকে প্রধানমন্ত্রীর দপ্তরের প্রশ্নে, স্বরাষ্ট্র দপ্তরের প্রশ্নে। আপনার অভিজ্ঞতায় কি মনে হয় কেন উনি অ্যাভয়েডটা করছেন? আমি তো এটা এই কারণেই বলি যে এটা তাদের পলিসি। উনি তো এই ধর্মীয় পূর্বাঞ্চলকে ডিপ্রাইভ করার পলিসি না, এটা এই যে উত্তর পূর্বাঞ্চলে যে ডিপ্রাইভ যেটা বলা হচ্ছে, এটার সাথে কিন্তু এতদিন কোনো ধর্মীয় বিভাজন ছিল না, এতদিন এটা ছিল না। এটাও ছিল যে নর্থ ইস্ট একটা মানে ডিপ্রাইভ রিজন ছিল বাকি সমস্ত স্টেটে। এটা আপনি দেখবেন সমস্ত স্টেটের সাথে একটা সাউথের সাথে নর্থের, ইস্টের সাথে ওয়েস্টের একটা ডিভিশন আছে। এখন সেটা হচ্ছে এটা কখনোই উত্তর পূর্বাঞ্চলে ধর্মের ভিত্তিতে বঞ্চনা তারা হয়নি, আমরা হইনি, কখনোই না। কিন্তু এটা হলো নতুন ধর্মের ভিত্তিতে বিভাজন। আর এই ধর্মের ভিত্তিতে বিভাজন হচ্ছে বলেই সচেতন ভাবে তারা এটাকে রাষ্ট্রীয় যে টেরর সন্ত্রাস মানে পুলিশ মিলিটারির মাধ্যমে তারা এটাকে মোকাবেলা করার চেষ্টা করছে। কিন্তু মানুষ চায় এটা সম্ভব না, মানুষ চায় শান্তি। উত্তর পূর্বাঞ্চলই প্রমাণ করেছে সম্ভব না। মানুষ চায় শান্তি, মানুষ চায় ঐক্য, হলো না, মানুষ চায় সম্প্রীতি। বিভাজনের মাধ্যমে ঐক্যটাই ভারতবর্ষের মূল সূত্র। বিভিন্ন ভাষা আছে, বিভিন্ন ধর্ম আছে, ধর্মের মাধ্যমে মানে যে ঐক্যটা সেটাই ভারতবর্ষের মূল, আর তারা সেটাকে ভাঙতে চায়। সেই কারণে প্রধানমন্ত্রী সেই কারণে প্রধানমন্ত্রী এখানে আসার প্রয়োজনীয়তা অনুভব করেন না। এখন একটা বিষয় আছে, ধরুন আমাকে কোনো কুস্তি দলের কোচ করে দেওয়া হলো, মানে আমাকে বলা হলো কুস্তি করুন, আমি পারবো না, আমি যাবো না। বা কোচ করে দেওয়ার পরে উৎসাহিত হয়ে গেলাম, হ্যাঁ পারুম বলে চলে গেলাম, এরপরে পারলাম না, ব্যর্থতা স্বীকার করে সরে এলাম। এই যে মন্ত্রীদের ক্ষেত্রে আমাদের যদি আমি মণিপুরের ক্ষেত্রেই যদি ধরি, মণিপুরের টোটাল প্রশাসনটা ফেল করেছে, অ্যাজ ওয়েল অ্যাজ সেন্ট্রাল গভর্নমেন্টের প্রশাসনও ফেল করেছে। তাহলে ব্যর্থতাটা দায় স্বীকার করতে অসুবিধাটা কোথায়? এটা আমরা যত সহজে বলি ব্যর্থতার দায়টা স্বীকার করো, তো মানে আনুষ্ঠানিকভাবে ব্যর্থ আমরা এই কথা বলা বা চিফ মিনিস্টারকে চেঞ্জ করে দেওয়াটা এটা তাদের পক্ষে অনেক কঠিন। কারণ এটা তো ঘটনা, কোনো ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তি এই ধরনের পলিসি প্রয়োগ করতে পারে না যদি না একটা সরকার সেই পলিসিটার পক্ষে না দাঁড়ায়। আমি বারবার সেই কারণে বলছি যে এটা একটা পলিসি সংক্রান্ত নীতিগত লড়াই। এই নীতির লড়াইয়ে কেন্দ্রীয় সরকার এই রাজ্য সরকারের পক্ষে আছে, মানে এই মুখ্যমন্ত্রীর পক্ষে আছে। না হলে সংখ্যালঘু সরকার এটা তো ভেঙেই যেতে পারতো, রাষ্ট্রপতি শাসন হতে পারতো, অপোজিশনকে সুযোগ দেওয়া যেতে পারত। কিন্তু যেহেতু তারা সেন্ট্রাল গভর্নমেন্ট এই সরকারের পক্ষে আছেন, এই মুখ্যমন্ত্রীর পক্ষে আছেন, স্বাভাবিক কারণে তারা
এটা তার বিরুদ্ধে যাবেন না, এটা তো স্বাভাবিক ব্যাপার। একদম। সুতরাং এটাকে অন্য কিছুর দিক থেকে দেখে লাভ নেই, মানে এটা ব্যর্থ, আমি তার জন্যই বলেছি ব্যর্থ স্বরাষ্ট্র দপ্তর, ব্যর্থ চিফ মিনিস্টার, এটা সংখ্যালঘু সরকার। তো সংখ্যালঘু সরকারটাকে টিকে রাখার মানে কি? তাই সংখ্যালঘু সরকারটাকে টিকে রাখে কে? যখন একটা সরকারের উপরে আরেকটা সরকারের হাত থাকে। আমি এই সরকারটার পক্ষে আছি কি কারণে? নীতির কারণে। নীতির কারণে এরকম স্টেটের বহুত বহুত ঘটনা ঘটে, যে ঘটনাতে সেন্ট্রাল গভর্নমেন্ট নাক গলায়। অন্যান্য স্টেটের ক্ষেত্রে প্রচুর নাক গলাচ্ছে, কিন্তু এই সমস্ত ক্ষেত্রে তারা কি নাক গলায়? নাক গলায় না। তারা এটা মিলিটারির মাধ্যমে, সিআরপিএফ, প্যারামিলিটারি, এসবের মাধ্যমে তারা সমস্যার সমাধান করার চেষ্টা করে। নিরীহ দুটো ছাত্র আবার গুলিতে মরেছে। সর্বশেষ প্রশ্ন, মণিপুরের এই অবস্থা আপনার অভিজ্ঞতা থেকে বেরিয়ে আসার পথ কি মনে করছেন? কিভাবে বেরিয়ে আসা সম্ভব? একটা বা দুটো পয়েন্ট যদি বলেন। প্রথমত মানে হাইকোর্টের এই রায়টাকে উজ্জু করে নিতে হবে, এছাড়া এটা উপায় নেই। মানে এই হাইকোর্ট যে রায়টা দিল, সেই রায়টাকে এখানে আপনার হাইকোর্ট সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে এটাকে, হাইকোর্ট তো আর এটাকে যদি সিঙ্গেল বেঞ্চ ডাবল বেঞ্চ, এখন এটা সুপ্রিম কোর্ট সেটাকে স্টে করে দিতে হবে, হাইকোর্টের অর্ডার বাতিল করে দিতে হবে, যে কিছু একটা করতে হবে। আর এই যে মানে রাষ্ট্রীয় যে সন্ত্রাস, আফসার মাধ্যমে যে রাষ্ট্রীয় সন্ত্রাসটা, রাষ্ট্র যেভাবে দমন পীড়নটা চালায়, সেটাকে প্রত্যাহার করে নিতে হবে। এটা ওই জায়গার পিপলসেরই দাবি। সুতরাং সেটাকে যদি তারা রিকগনিশন স্বীকৃতি দেয়, তাহলে ধরুন এই এলাকার শান্তি, ঐক্য, সম্প্রীতি, বিভাজনের যে রাজনীতি, বিবিধের মাধ্যমে রাজনৈতিক প্রচার রাজনীতি, এখানে তো অপোজিশনে এসেই আপনার প্রচারটা করলো, গেল তো প্রথমে ওরাই গেল। ভারত জোড়ো যাত্রা এখান থেকে শুরু করা হয়েছিল, নর্থ ইস্ট এই জায়গার দ্বিতীয় রাউন্ডে। প্রত্যেকটা রাজনৈতিক দল, লেফটিস্টও এখানে আছে, সবাই দাবি করেন। তো সেদিক থেকে মনে হয় যে তারা যদি এটা করেন, তাহলে মনে হয় এই জায়গায় একটা ভালো ইতিবাচক দিক হতে পারে। কিন্তু মনে হয় এটা তারা করবেন না, এটা তারা করার কর্মসূচি তাদের নেই। জিয়ে রাখবেন তারা। মৃন্ময়বাবুকে অনেক কথা জিজ্ঞেস করলাম, স্পষ্ট উত্তর পেলাম, কিন্তু আমাদের এখনো ভারতবর্ষের সংশয় থাকে আসলে কি হবে, কোন জায়গায় যাবে মণিপুর আমরা জানি না। দুর্ভাগ্যজনক হলেও মণিপুর নিয়ে অনেক কথা পার্লামেন্টে হয়, হয়তো শীতকালীন অধিবেশনে আবার উঠবে এই সমস্ত বিষয়, কিন্তু আমরা জানি না কোনো পথ খুঁজে পাওয়া যাবে কিনা। কিসের রাজনীতি হচ্ছে? কিসের জন্য রাজনীতি হচ্ছে? শুধুমাত্র মন্ত্রিত্ব পাওয়ার জন্য বা মন্ত্রিত্ব না পাওয়ার জন্য? কিসের জন্য? আমাদের বুঝতে হবে বিষয়টা। লাল বাহাদুর শাস্ত্রী সেই রেল দুর্ঘটনার পরে রেলমন্ত্রী হিসেবে পদত্যাগ করেছিলেন। এখন আমরা বলি বোধহয় বোকাম। প্রায় প্রতিদিনই রেল দুর্ঘটনা ঘটছে, বড় বড় বিবৃতি আসছে, বক্তৃতা হচ্ছে। মণিপুর নিয়ে বক্তৃতা থামানো হোক এবং শান্তিপূর্ণ উপায়, সাধারণ মানুষের বক্তব্য জেনে শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক কার্যকলাপ শুরু করা হোক এবং অপরাধীদের চিহ্নিত করা হোক। এবং মৃন্ময়বাবু যে দাবিটা করলেন, আফসা ইমিডিয়েট প্রত্যাহার করা হোক। সাধারণ প্রশাসন কাজ করতে শুরু করুক, মানুষের জন্য কাজ করুক। এই 60,000-এর উপরে মানুষ এখনো শিবিরে রয়েছেন, অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছেন। আমরা আশা করব মণিপুরের যে ঝামেলা জ্বলছে মণিপুর, শান্ত হবে। আজকে এইটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার। নমস্কার।